চাই না। আমরা চাই যে আমরা ন্যায় কথা বলবো, কিন্তু ন্যায় কথা বললেই যেন আমাদেরকে কেউ কেউ বলবেন যে আমি বিএনপি করি, কেউ বলবেন আমি আওয়ামী লীগ করি। আমরা ব্যবসায়ীরা এটা চাই না। তবে ব্যবসা, আমি মনে করি দুনিয়াতে যতগুলো পেশা আছে, ব্যবসা সবচাইতে সম্মানিত এবং উচ্চ বটেই। আপনারা অনেকের কর্মের ব্যবস্থা করেন, অনেক কিছু আপনাদের সাথে জড়িত থাকে, কিন্তু আমি চট করে একটু জানতে চাই, যদি কেউ যদি আপনাকে বলেই আপনি বিএনপি করেন বা আপনি আওয়ামী লীগ করেন, তাতে আপনার কি অসুবিধা? বিএনপি আওয়ামী লীগ করা কি এত খারাপ? না, খারাপ না, রাজনীতি করা খারাপ না। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার ধারণা ছিল যে আমিও রাজনীতি করব, কিন্তু রাজনীতিবিদদের কিছু কিছু, সবাই নয়, আমরা সবাইকে বলতে পারি না যে প্রত্যেকের গায়ে যে কালিমা আছে তা নয়। এদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। এদেশ যারা পরিচালনা করেন তারা সবাই এদেশটা, নিশ্চয়ই আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী তারা কালিমামুক্ত জীবনযাপনই করেন এবং তারা সুন্দরভাবে দেশটি পরিচালনা করতে চান। কিন্তু কথা হলো এই যে ক্ষমতার যে দ্বন্দ্ব, এর দ্বন্দ্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি মানুষের সেবা করতে চাই, সে যেই আসুক ক্ষমতায়, ভোটের মাধ্যমে যেই আসবে। কথা হলো যে আপনি একটু আগে বলেছিলেন, বলতে চাইও না অনেক সময়, তাও বলতে হয়, নির্বাচন হয়নি, নির্বাচন হয়নি আবার হয়েছে। তো এটা নির্বাচন হতে পারতো, আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমার মনে হয়েছে ওই সময় যদি বিএনপি যদি নির্বাচনে আসতো, সেই 5ই জানুয়ারির নির্বাচনে, আমার মনে হয়েছে অবশ্যই বিএনপি ভোটে জয়লাভ করত। কিন্তু তারা একটি ভুল সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন থেকে সরে এসে এখন যে কাজগুলো হচ্ছে, এটা আমার মনে হয় যে 1 বছর পার হয়ে গেছে, সংলাপে বসে একটা কিছু করার দরকার। তবে সর্বপ্রথম সংলাপ করতে হলে আমার মনে হয়, ব্যবসায়ী হিসেবে মনে হয়, আমি দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে আগে এই অবরোধ এবং হরতালকে উইথড্র করতে হবে। আমরা তৌফিক ভাই, মোশাররফ ভাই এখানে আছেন, ঢাকার বাইরে থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব তৌফিক রহমান, আপনাকে জানতে চাইবো যে ব্যবসায়ী ফোরামগুলি বর্তমান সংকট উত্তরণের সব রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাচ্ছে, সংলাপের দাবিতে গোল টেবিল হচ্ছে, এমনকি মাঠেও নামছে না। আপনারা অনেক সময় ব্যবসায়ীরা বলছে তারা পতাকা হাতে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু দলগুলো আপনাদের গুরুত্ব কেন দিচ্ছে না? আচ্ছা, আপনারা দলগুলোর কাছে কেন গুরুত্বপূর্ণ নন? জি জি, ধন্যবাদ। তার আগে আমি একটু বলি যে একটু আগে আপনি যে ভাইকে যে প্রশ্নটা করছিলেন, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বহুবিধ সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন কারো কোনো একটা কথা বলি, সেটা যে দলের পক্ষে যায় সে ধরে নেয় যে আমরা তাদের দলের লোক, আর যার বিপক্ষে যায় সে মনে করে যে আমরা তাদের বিপক্ষে দল। এটা আপনাদের জন্য অসুবিধাজনক? এটা একটা সমস্যা, অসুবিধা তো বটেই, যার জন্য অনেক সময় সতর্কতা অবলম্বন করতে হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যারা আছি, যারা আমরা পেশাজীবী যারা আছি, মানে একেবারে আপনার প্রফেশন থেকে শুরু করে আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষক সমিতি বলেন, সাংবাদিক বলেন, আমরা না এখন মানে আপনার অনুষ্ঠান আমি খুব মনোযোগ দিয়ে দেখি, এবং যখনই আপনার এখানে কোনো আসে আমরা বলে দিতে পারি যে উনি হচ্ছেন আওয়ামী ঘরানার সাংবাদিক, উনি হচ্ছেন বিএনপি ঘরানার সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী। এটা কেন হবে? এটা কেন হবে? মানে এই জায়গাটার মধ্যেই মানে আমরা আমাদের স্ট্রেংথটা নাই। যে কথাটা আমরা তখন বলছিলাম যে আমাদের সেই একেবারে এফবিসিসি থেকে শুরু করে অন্যান্য যেসব সংগঠনগুলি আছে যারা এই চাপ সৃষ্টিটা করতে পারতো, সে কাজটা আমরা করছি না। যেমন এফবিসিসি একটা কর্মসূচি ঘোষণা করেছে 8 তারিখে আমাদের জাতীয় পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। এটা গত বছরও তারা করেছিল। খুব বেশি যে ফল এসেছিল আমি সেটা বলবো না, কিন্তু এটা এক ধরনের প্রতিবাদ। আমরা আমাদের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে আগামী মঙ্গলবার দিন আমরা প্রেস ক্লাবে একটা মানববন্ধন করব। আমরা দাঁড়িয়ে আমাদের মতো করে প্রতিবাদ করব। যে কথাটা আমরা বলছিলাম যে আমরা এর চেয়ে বেশি কি করতে পারি? আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই। আমরা তো কোনো মানে দলের মতো এই যে ককটেল বা অন্যান্য যে কাজগুলি হচ্ছে সেই কাজগুলো আমরা করতে পারছি না। আর আমরা বিশেষত এমন একটা সেন্সিটিভ পেশার সাথে যুক্ত, মানে আমরা না পারছি রাস্তায় নামতে, না পারছি আমরা ওই মিছিল করতে, না পারছি আমাদের যে যারা আছে, আমাদের যারা সাথে যারা কর্মী যারা আছে তাদেরকে সংগঠিত করতে, মানে ভয়াবহ অবস্থা। আর আমরা যারা একটু বিদেশিদেরকে নিয়ে কাজ করি, মানে ইনবাউন্ড ট্যুরিজমের সাথে যুক্ত, তাদের অবস্থা আরো ত্রাহি অবস্থা। আপনি কল্পনাই করতে পারবেন না যে আমার এখানে আমেরিকা থেকে 2 জন গেস্ট এসছে, তারা ওয়েস্টিন হোটেলে আছে, বগুড়া যাওয়ার কথা, আমি বগুড়া পাঠাতেই পারলাম না। কোনো গাড়ি বগুড়া যেতে রাজি না। ঢাকা শহরের এমন কোনো রেন্টে কার নাই যাকে আমি মানে খালি পায়ে ধরে বাকি রেখেছি যে একটু নিয়ে যাবো। বগুড়া শুনলে ওরে বাবা, বগুড়া ওখানে আমরা প্রশ্নই আসে না, মানে বেরোবেই না আর কি। আমি বাধ্য হয়ে তারা আগামীকাল সকালবেলা চলে যাচ্ছে, ঢাকাতে 2 দিন ঘুরে তারা চলে যাচ্ছে। আমার 6 তারিখে শুক্রবার দিন ইটালি থেকে 17 জনের একটা বিদেশি গ্রুপ ঢাকায় আসবে। একটু আগে আমি ফোন পেয়েছি যে কি অবস্থা, আমরা তো সব ভয়ে একদম স্কেয়ার্ড, কাঁপছি, আমরা কি করব। এখন না পারছি যে বলতে যেন তুমি এসো না,
এটাও এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট। আবার বলছি যে আসার পরে কি হবে, মানে আমি কি করে এই পরিস্থিতির সামাল দেব। ফলে ফলে হয়েছে কি, আমার কাছে মনে হচ্ছে আমরা অভিভাবক ছাড়া, মানে আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের কোনো বাবা নাই, মা বাবা নাই, আমাদের কথা শোনার মতো কেউ নাই, আমরা এতিম, মানে আমরা জন্মই গ্রহণ করেছি বাবা মা ছাড়া। মানে আমার কাছে এরকম একটা জিনিস মনে হয়। মোশাররফ ভাই, পুলিশ বিজিবির মতো আইন শৃঙ্খলা বাহিনী পড়ায় বাস ট্রাক করে যাত্রী পণ্য পরিবহনে কিছু উদ্যোগ আছে, আরো ব্যাপক আকারে তা করার কথা করছে প্রশাসন। এর উপর আপনার কতটা আস্থা আছে যে এই দিয়ে এইরকম করে আসলে পরিস্থিতি কতটা স্বাভাবিক করে তোলা যাবে? আসলে দেখুন, এগুলো দিয়ে তো আর আপনি পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন না। তার মতো কারণ, আমি গাড়িটা চালাই, আমি কোন ভরসায় গাড়িটা নিয়ে রাস্তা বেরোবো? যে ভয়টা আজকে দেখেন যে প্রথমেই অ্যাটাকটা হয় ড্রাইভারের উপরে, প্রথমে পেট্রোল বোমাটা মারে ড্রাইভারের উপরে, যাতে গাড়িটা এলোমেলো হয়ে যায়। মারলেই তো সে দগ্ধ হয়ে যায় এবং মনে করেন যে সে রাস্তা আউটলাইন হয়ে যায়, মানে হজবর ল অবস্থা হয়ে যায়। তো এমত অবস্থায় যে আমি যদি 3 বেলার মধ্যে 2 বেলা নাও খেয়ে থাকি, তাও তো আমি রাস্তায় গাড়িটা নিয়ে বের হবো না। জীবনের ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে আমি কি জন্য বাইরে? মোশাররফ ভাই, আপনি যদি পাশাপাশি আরেকটা প্রশ্ন করি যে আপনাদের যে শ্রমিক, মালিক, কর্মচারী, যে একটি পরিবহনের যে কত নামকরা সংগঠনগুলি আছে, বিশাল আপনাদের জনবাহিনী আছে, তাদের কথাও কি আসলে রাজনীতিবিদরা কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না? আপনাদের কথা যে ভাবছে না, এটি কেমন, মানে কেন মনে হচ্ছে আপনার কাছে? এই প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। এক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা আমাদের যে শ্রমিক ইউনিয়ন আছে, মালিক সমিতি আছে, এগুলো সবই কিন্তু এখন লেজুর ভিত্তিক হয়ে গেছে। যখন যে সরকার আছে তখন সেই সরকারের মদত পুষ্টে এরা চলে যায় এবং সেখান থেকে তারা অবৈধ কিছু উপার্জন করে। এগুলো কথা বলতে গেলে অনেক কথা আপনাকে বলতে হবে। তা যার জন্য এখন তারা যে আজকে দেখেন, এই যে পেট্রোল বোমা যেগুলো দগ্ধ হয়েছে, তাতে 40 থেকে 50 জনই আছে আমাদের শ্রমিক, যারা ড্রাইভার এবং হেল্পার। এতেও কি আমাদের যে যারা নেতা নেতৃবর্গ আছে, তাদের কি এতদিনে সবকিছু বন্ধ করে দিয়ে একটা সমাধানে আনা উচিত ছিল কিনা? কিন্তু তারা সেটা করেনি। কেন করেনি? সবাই লেজুর ভিত্তিক, কেউ কথা বলছে না, যে যেভাবে পারতেছে সে সেভাবে লুটে পুটে খাচ্ছে, যার জন্য কেউ প্রতিবাদ মুখর আর হইতে পারতেছে না। আমি এখন চলে যাচ্ছি খুলনায়। আমি সাদাত হোসেন বাদশা ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের কথা যে মানে রাজনীতিবিদরা শোনেন না, তার কারণ কি বলে আপনি মনে করেন? বাদশা ভাই। খালেদ ভাই, আসলে আপনি তো এই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে অনেক টক শো করেন এবং আপনি উপস্থাপনও করেন। তা আপনি যখন এই টক শো করেন বিভিন্ন ব্যক্তিবর্গদের নিয়ে, সেই মুহূর্তে আপনি তো নিজেও দেখছেন, যখন আপনি বিভিন্ন প্রশ্ন করেন সেই ধারাগুলা একই ধারায় কেউ কথা বলে না, সেখানেও একটা বিভক্তির মতন হয়ে রয়েছে। তা আমার মনে হয় যে আমরা যারা ব্যবসায়ী, আসলে আমরা এখন সেই অবস্থায় বলির পাঠার মতন হয়ে গেছি। তাই আমাদের রাজনীতিবিদের কাছে আকুল আবেদন যে এই চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে আমাদের মানে এর থেকে উত্তরণ করে আমাদের একটা সঠিক একটা দিক নির্দেশন দিয়ে একটা সুন্দর একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করুক, যার থেকে আমরা ব্যবসায়ীরা উত্তরণ পাই। আমি কৃষক শরীফ ভাইয়ের কাছে জানতে চাইবো যে একেএম শরীফ, আপনি যদি একটু বলতেন যে আপনার কথা, আপনি যে ভালো নেই সেই কথা আজকে আপনি প্রথম বলেন নাই, অনেকদিন ধরে বলছেন, আপনারা বলছেন, আপনাদের কথা রাজনীতিবিদরা কেন গুরুত্ব দেন না, বা যাদের গুরুত্ব দিলে কাজ হবে তারা কেন গুরুত্ব দেন, আপনার কি মনে হয় জনাব একেএম শরীফ? আমার আগে আমার দুটো ভাই খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলেছে। রাজনীতি আমরা সবাই করি, এখন এমন একটা পরিস্থিতি যে এক পক্ষে কথা বললে অন্য পক্ষ অসন্তুষ্ট হয়, এই জন্য আমরা অনেক কথাই বলতে পারি না। রাজনীতি যে না করে সে পাগল। এখন যে পরিস্থিতি হয়েছে তাতে বিরোধী দলের তো কোনো ক্ষমতা নাই যে বিরোধী দল সরকারকে বলবে যে আমার সাথে আসো, আমি বসি। সরকার কি প্রস্তাব দিতে হবে যে তোমরা আসো, আমরা বসি।